আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে একটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানান, কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পাশাপাশি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই সভা শুরু হয়। এদিকে বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বৈঠকে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেটা বলছিলেন, জাতীয় সংসদ কমিটির যে প্রথম বৈঠক, সে বৈঠক ১.৫ ঘন্টা পর শেষ হওয়ার পর আসলে চিফ হুইপ কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এবং তিনি যেটা বলেছেন যে আসলে অধিবেশনের প্রথম দিনই যে সাউন্ড বিভ্রাট যেটা ঘটেছে, সেই বিভ্রাটকে আসলে তারা বৈঠকে গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সে বিষয়টা নিয়ে তারা আসলে বিস্তর আলাপ করেছেন। এবং বৈঠকে সে বিষয় সাউন্ড বিভ্রাটের যে ঘটনা, সে ঘটনায় আপনি জানেন সেদিন প্রথম অধিবেশনে আমন্ত্রিত অনেক বিদেশি অতিথি, কূটনীতিক কিংবা জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা অনেকেই অধিবেশন চলাকালীন বক্তব্য শুনতে পাননি এবং নানা রকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে এবং অধিবেশনও কিছু সময় বন্ধ রাখতে হয়েছিল। সে বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন এবং এই বিষয়টা তারা জোর দিয়ে কমিটির বৈঠকে আলোচনা করেছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে তারা আসলে সে বিষয়টা আসলে পরিকল্পিত ছিল কিনা অথবা কোনো গোলযোগের কারণে সে ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়টা তারা নিশ্চিত করতে তদন্ত কমিটি করেছেন। এবং এর বাইরে তারা যে বিষয়টা নিয়ে আলাপ করেছেন, যেহেতু আপনি জানেন যে অধিবেশন শুরু হলে সংসদ সদস্যদের নিয়মিত যাতায়াত করতে হবে অধিবেশন চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে, এবং সংসদ যাতে প্রাণবন্ত থাকে এবং কার্যক্রম সব ধরনের কার্যক্রম যাতে সক্রিয় থাকে একইভাবে, সে বিষয়টা তারা নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সব সংসদ সদস্যদের তারা আবাসন সমস্যার নিরসন করতে চান এবং এই জন্য আবাসনের যে সংকট ছিল সেই আবাসন সমস্যা সমাধানের জন্য তারা এরই মধ্যে ন্যাম ভবনের যে বিভিন্ন সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করেছেন এবং কমিটিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ এপ্রিলের মধ্যেই সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়ার কার্যক্রমগুলো মূলত পরিচালনা করা হবে এবং সেটা নিশ্চিত করতে এ মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখ আবারও একটি বৈঠক করার কথা রয়েছে। সব মিলে আসলে জাতীয় সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর করতে এই কমিটি মূলত সিদ্ধান্ত সব ধরনের যাবতীয় সিদ্ধান্তগুলো নিয়েছেন। এবং আপনি যেটা বলছিলেন, বিকেল ৪টায় সরকার দলীয় একটি সংসদীয় কমিটির সভা রয়েছে, সেই সভা থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আসতে পারে। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহল কাজ করে যাচ্ছে। আজ রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১:২৯ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। 30 মার্চ প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা 11টায়। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে। দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ নিহত 5 জনের জানাজা ও দাফন তাদের বাড়ি গাইবান্ধায় সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। পরে তাদের মরদেহ তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে নেওয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিজপাড়া গ্রামে এখনো চলছে শোকের মাতম। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের 1 মাস পূর্ণ হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন 1900 মানুষ। এছাড়া ইরাকে 96 জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে শনিবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির ফেরমানশাহ প্রদেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। শনিবার ভোরে রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়। এর আগে শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক মাস নয়, যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে এবং স্থলবাহিনী ছাড়াই ওয়াশিংটন লক্ষ্যে পৌঁছাতে পারবে। নেপালে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককেও আটক করে পুলিশ। গত বছর তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন অভিযান পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তরুণ নেতা বালেন্দ্র শাহ দায়িত্ব নেয়ার একদিন পরই গ্রেফতার হলেন কেপি শর্মা। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:45টায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 1 ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। আর টানা 2 ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিতেই শেষ 4-এ যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বর্তমানে 2 দলেরই সংগ্রহ 3 পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচটি ড্র হলে রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তার ক্লাব ইন্টার মিয়ামি। ক্লাবের নতুন নো স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি লিও মেসি স্ট্যান্ড হিসেবে পরিচিতি পাবে। সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে 38 বছর বয়সী ইন্টার মিয়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি। আগামী 4 এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মাধ্যমে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মিয়ামি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।